see you. আজ এত রাত হবে, আগে জানলে পড়াতেই আসতাম না। নিশ্চয়ই মা খুব দুশ্চিন্তা করছে। এত রাত অবধি আমি আগে কখনোই বাইরে কাটাইনি। না জানি এতক্ষণ মা কি করছে। দুশ্চিন্তা করতে করতে আবার না বুকের ব্যথা বেড়ে যায়। চাই তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই। আমি ইন্দ্র। আমার পড়ালেখা এখনও শেষ হয়নি, কেবলমাত্র কলেজে পড়ছি। এখন ভার্সিটিতে ভর্তি হওয়ার সময়। শহরের ভালো ভার্সিটিতে ভর্তির জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন, কিন্তু আমাদের সংসারে টানাটানি একটা রোজকার ব্যাপার। এই নিয়ে অবশ্য আমাদের কোনো অসুবিধা হয় না, আমরা তিনজন মিলে মানিয়ে গুছিয়ে নিতে পারি। কিন্তু ভর্তির জন্য একবারে এতগুলো টাকা একসাথে দেওয়া আমাদের জন্য খুবই কষ্টসাধ্য। তার মধ্যে বাবারও বয়স বেড়েছে, শরীরটাও ভালো না, অল্পতেই ক্লান্ত হয়ে পড়ি। তাই এখন বাবাকে এত চাপ দেওয়া ছেলে হিসাবে আমার কাম্য নয়। আমার বাবা পেশায় একজন রিক্সা চালক। বাবা যা উপার্জন করে তার সবই সংসারের পেছনে চলে যায়। তাই এখন থেকে আমি একটি দুটি টিউশনি করিয়ে যা পয়সা আয় করি তা জমিয়ে রাখছি, যেন পরবর্তীতে ভার্সিটিতে ভর্তি করার জন্য বাবাকে কোনো প্রকার দুশ্চিন্তা না করতে হয়। আমার টিউশনি জগতে প্রথম ছাত্র ঈশান। আজ তার জন্মদিন। সে যা বায়না ধরবে, তা না হলে সে পুরো বাড়ি মাথায় তুলে ফেলে। আজ সে আমার কাছে বায়না করে বসলো আমাকে নাকি কেক কেটে খাইয়ে তারপর বাসায় ফিরতে হবে। অনিচ্ছা থাকা সত্ত্বেও তার কথা ফেলতে পারলাম না, তাই তার সাথে কেক কেটে তার বাড়ি থেকে বের হয়েছি। ঈশান আমাকে খুব পছন্দ করে, আমি ছাড়া নাকি ওর পড়ায় মনই বসে না। জন্মদিন শেষে তার মা আমাকে খুব যত্ন সহকারে খাওয়ানোর পর তারপরেই বের হতে দিলেন। তার বাবা মা দুজনেই খুব ভালো মানুষ, আমাকে খুব স্নেহ করে। তাদের এই আদর যত্নে আজ বাড়ি ফিরতে খুব দেরি হয়ে গেল। আজ আবার অসম্ভব কালো মেঘে ঢেকে আছে আকাশটি। মেঘের আসা যাওয়ায় চারটিও ঢাকা পড়ে গিয়েছে। আকাশের দিকে তাকালে মনে হয় আজ আমাবস্যা। ছোটবেলায় অনেক গল্প শুনেছি আমাবস্যা নিয়ে, তাই এখনো আমাবস্যা রাতে ভয়ের রেশ কাটেই না। বেশ ভয় লাগছিল। এ সময় হঠাৎ করে আকাশে বিজলি চমকালো। বিজলি চমকানোর ঝলকানিতে চারপাশ দিনের মতো আলো দেখা গেলেও আবার মুহূর্তে নিছক কালো অন্ধকারে ঢেকে গেল। বেশ দুশ্চিন্তা আর ভয় হতে লাগলো, কেননা আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে যেন প্রকৃতি চরম ক্ষেপে গিয়েছে, যে কোনো সময় ঝড় উঠবে। আজ আবার সাইকেলটাও নষ্ট হয়ে গিয়েছে, তাই পায়ে হেঁটেই বাড়ি ফিরতে হচ্ছে। আকাশের দিকে তাকালে মনে হচ্ছে না যে আর শেষ রক্ষাটা হবে, হয়তো বাড়ি পৌঁছানোর আগেই বৃষ্টি শুরু হবে। এ কথা বলতে না বলতেই আকাশ থেকে ঝমঝম করে বৃষ্টির কণাগুলো মাটিতে পড়তে লাগলো। চারিদিকে চরম বাতাস বইছে। বাতাসের শোর শোর শব্দ আর বিজলির ঝটকানিতে গা শিউরে উঠছে। রাস্তার আশেপাশে একটিও মানুষ নেই, মনে হচ্ছে যেন কোনো এক জনমানব শূন্য এলাকায় ঢুকে পড়েছে। শিয়ালের ডাক আর ঝিঝি পোকাগুলো আজ তাদের দেখা মিলছে না, সব যেন নিস্তব্ধ হয়ে আছে। কথায় আছে ঝড়ের আগে পূর্বাভাস বেশ ঠান্ডাই থাকে, আজ যেন ঠিক তেমনটাই। মনটাও বেশ অস্থির অস্থির করছে, কোনো কিছুতেই মনটা শান্ত হচ্ছে না। হঠাৎ বিজলির আলোর আবছায়ায় মনে হলো আমার পিছনে কেউ হাঁটছে। আমি বেশি কিছু না ভেবে পিছনে ফিরে তাকালাম। দেখলাম পিছনে কেউই নেই, চারপাশে কালো অন্ধকার ছাড়া আর কিছুই নেই। তারপরও মনটা কিছুতেই মানতে চাইছিল না। মনে হচ্ছিল হয়তো কেউ আমাকে অনুসরণ করছে। আমি আবার পিছনে ফিরে তাকালাম। আমার সামনে একটি সুন্দরী মেয়ে দাঁড়িয়ে। মেয়েটিকে দেখে আমি খুব অবাক হলাম। এমন দুর্ভাগ্যের রাতে একা একটা মেয়ে এখানে, এটা ভেবে আমি মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, আগে কে তুমি? মেয়েটি আমার কথায় কোনো উত্তর দিল না, অথচ দেখে মনে হচ্ছে
কোনো এক ভদ্র পরিবারেরই মেয়ে, কিন্তু এত রাতে এই ঝড় বৃষ্টির দিনে এইভাবে আমাকে অনুসরণই বা করছে কেন? এই যে মেয়ে, কে তুমি? আমাকে এভাবে অনুসরণ করছো কেন? অবশেষে এবার মেয়েটির মুখে কথা ফুটল। আমি নীলা। তো এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে কি করছো? কোনো উত্তর দিল না সে। কি গো মেয়ে, কি হলো, কথা বলছো না কেন? আমাকে যে রোজ রাতে আমার স্বামী অন্যায় অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেয়। কেন? তা কেন করে? আজও তোমার স্বামী এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাকে বাড়ি থেকে বের করে দিল? হ্যাঁ, তার যে মনে হয় আমি অপয়া, এই সংসারে আমি থাকলে সংসারটি ভেঙে চুরমার হয়ে যাবে। আমার কোথাও যাওয়ার জায়গা নেই, মুখ বুজে বলে এখানেই পড়ে থাকি। তাই রোজ রাতে মারধর করে ঘাড় ধাক্কা দিয়ে ভার করে দেয়। তার যে আমার প্রতি কোনো মায়া দয়া নেই, কিচ্ছু নেই। চলো দেখি তোমার বাড়ি কোথায়, আমি গিয়ে তোমার স্বামীর সাথে কথা বলে দেখব সমস্যার সমাধান করা যায় কিনা। না গো, আমার স্বামী মোটেও সুবিধার নয়, দয়া করে যাবেন না। কি না কি বলে ফেলবে আপনাকে। না না, তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে একটি মেয়েকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়া মোটেও উচিত নয়। আমি অত শত জানি না গো, তার যা ভালো মনে হয় তাই করে। না, এটা তো অনুচিত। তাহলে তো একবার যেতেই হয় তোমার স্বামীর সাথে কথা বলতে। হ্যাঁ, আপনি দেখছি ভালো কথার মানুষ নয়, তবে আসুন আসুন আমার সাথে। মেয়েটাকে দেখে আমার খুব মায়া লাগলো, আবার আমার খুব কষ্টও হচ্ছিল। এই যুগে দাঁড়িয়েও এমন কেউ করতে পারে, সেটা আমার ধারণার বাইরে ছিল। মেয়েটির যাবার কোনো জায়গা নেই, তাই এইভাবে দিনের পর দিন অন্যায় অত্যাচার সহ্য করে যাচ্ছে। এত সুন্দর যুবতী মেয়ে, তাকে কেনই বা মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলে? জানার খুব কৌতূহল হলেও তার থেকে বেশি জরুরি তার স্বামীকে এই জঘন্য কাজ না করতে দেওয়া। আমি কারোর উপর অন্যায় দেখলে চুপ করে বসে থাকতে পারি না, অন্যায়ের প্রতিবাদ করতে ছুটে চলে যাই তার পাশে। তাই তো এই এত রাতে সব কিছু ফেলে মেয়েটির বাড়িতে যাচ্ছি তার স্বামীর এই অত্যাচারের প্রতিবাদ করতে। এর মধ্যে আবার আকাশের অবস্থা ফ্যাকাশে খারাপ হয়ে যাচ্ছে। বাবা মা ওদের চিন্তা করছে, কিন্তু এইভাবে একা একটি মেয়েকে রেখে যেতামই বা কী করে? হঠাৎ করেই এই ঝড় বৃষ্টির সময় শিলাও ডাকতে শুরু করলো। ব্যাপারটি আমার কাছে বেশ অদ্ভুত মনে হতে লাগলো। আরও আশ্চর্যের ব্যাপার এই যে এতদূর পথ আসলাম, মেয়েটি একটি কথাও বলল না। কালো অন্ধকারে পথঘাট কিছুই চেনা যাচ্ছে না, কিন্তু বিদ্যুৎ চমকানোর আলোয়, আবছায়া আলোয় বেশ বুঝতে পারছি মেয়েটি আমাকে গভীর জঙ্গলের ভিতর নিয়ে যাচ্ছে। কিন্তু জঙ্গলের ভিতরে যে কারো বাড়ি থাকতে পারে সেটা আমার জানা ছিল না। বিরক্ত হয়ে একসময় মেয়েটিকে জিজ্ঞাসা করলাম, কি গো, আর কত দূর? প্রত্যুত্তরে এসে কিছুই বলল না। আমিও আর কোনো কথা বাড়ালাম না, চুপ করে তাকে অনুসরণ করতে লাগলাম। অস্থির হতে লাগলো মনটা, কেমন জানি মেয়েটির হাব ভাব ভালো ঠেকছে না। বাতাসে শো শো শব্দ আর শিয়ালের ডাক ছাড়া কিছুই নেই। আমি আর কথা না বলে থাকতে পারলাম না। মেয়েটি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার মনটা বেশ কেমন কেমন করতে লাগলো। কি হলো মেয়ে, তুমি কথা বলছো না কেন? আর কত দূর? এই বলতে মেয়েটি আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো। কি কি হলো, হাসছো কেন এভাবে? মেয়েটির চেহারা নিমেষেই পাল্টে ভয়ঙ্কর কুৎসিত রূপ ধারণ করলো। তার মুখের একপাশে পুড়ে ঝলসে গিয়েছে, চুলগুলো বাতাসের ধাক্কায় উঠছে, চোখ থেকে লাল টকটকে রক্ত ঝরছে, মুখ থেকে লালা ঝরছে। সব মিলিয়ে সে অশরীরে আত্মায় পরিণত হয়েছে। আমি মেয়েটিকে দেখে আর কথাই বলতে পারছিলাম না। এত ভয়ঙ্কর রূপের আগে আমি কখনো দেখিনি। আমি দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগলাম।
পিছন পিছন মেয়েটিও আসছিল আর বিশ্রীভাবে হাসছিল। আমি আর কোনো দিকে না তাকিয়ে প্রাণ বাঁচাতে ছুটতেই থাকলাম। বেশ অনেকক্ষণ দৌড়ানোর পর আমি হাঁপিয়ে উঠলাম। আমি আমার জীবনে এরকম ঘটনার সম্মুখীন এই প্রথমবার হয়েছি। মনে হচ্ছে এতক্ষণ যা কিছু ঘটেছে সবই একটি দুঃস্বপ্ন। মনে মনে ভেবে নিয়েছি এরপর থেকে আর যাই হোক না কেন আর কোনোদিন রাত করে বাড়ি ফিরব না।